সকাল প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আজ ৬ই অগাস্ট ২০২৪ আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। ওয়াশিংটন ডিসি থেকে আমরা বাংলাদেশকে কেমন দেখছি, বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি ইশতিয়াক। আপনাদেরকে বাংলা স্ট্রিমের এই নিয়মিত আয়োজনে আ স্বাগত জানাই। আপনারা জানেন যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, তারা সম্ভবত তাদের অনেকেই জীবনের সবচেয়ে আ উত্তেজনাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আ দিনের অভিজ্ঞতা আমরা গতকাল পেয়েছি। আমরা এর আগের দিনের যে আলোচনা, সেইখানে একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন রেখে আলোচনাটি শেষ করেছিলাম। কারণ তখন সামনে লং মার্চ, পরদিন টানটান উত্তেজনা। ১০০ জনেরও বেশি আ মানুষ নিহত হয়েছেন তার আগের দিন রোববার। এই অনিশ্চয়তা নিয়ে আমরা শেষ করেছিলাম যে আ আম আজকে ৫ই অগাস্ট দিনটা কেমন কাটবে। কিন্তু আমরা দেখেছি যে আজকের দিনটা অনেকের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা আ উৎসবের দিন, দ্বিতীয় স্বাধীনতা উদযাপনের দিন। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের ভাষায় আজ বাংলাদেশ মুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আজকের এই আয়োজনে ১ম এ বরাবরের মতনই খুব দ্রুত ঘটনাবলীর একটা সারাংশ দেব। তারপর যাব বিশ্লেষণে। এই ঘটনাগুলো বলিগুলো আপনারা অনেকেই জানেন। তারপরও একটা পুরো সারাংশ থাকলে আ আমাদের দিনটার বুঝতে অনেকটা সুবিধা হবে। আজকে ছিল ঢাকা অভিমুখে লং মার্চ, বৈষম্য বিরোধী ছাত্র আ সমাবেশ, ছাত্রদের পক্ষ থেকে ডাক দেওয়া। সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকায় আসবার কথা। কারফিউ চলছিল সারাদিন। আ কারফিউ বলবৎ ছিল। এর মধ্যে সকালবেলা ছাত্ররা ঢাকার অভিমুখে আসতে শুরু করেছেন, ছাত্র জনতা। কিন্তু আমরা দেখলাম আজকের দিনে আমাদের আ এ বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী, এখন সাবেক বলতে হচ্ছে, শেখ হাসিনা তিনি পদত্যাগ করলেন এবং শুধু পদত্যাগই করলেন না, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তার বোন তার সাথে ছিল। এই যে চরম উত্তেজনা, অভূতপূর্ব একটা ঘটনা, এই ঘটনাটি গতকালকে ঘটেছে এবং গত প্রায় ১ মাসের আন্দোলনে প্রায় ৩৫০'র মতো মানুষের জীবন, অসংখ্য মানুষের পঙ্গুত্ব, অসংখ্য মানুষের ভোগান্তি, হাজার, হাজার মানুষের জেলে যাওয়া এবং সারা দেশের পরিস্থিতিকে অত্যন্ত ভঙ্গুর করার মধ্য দিয়ে একটি অধ্যায়ের অবসান হলো। তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। এই মুহূর্তে তিনি ভারতে আছেন। ঢাকা থেকে একটি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ১ম এ আগরতলা গিয়েছেন। আগরতলা থেকে দিল্লির কাছাকাছি একটি ভারতের একটি সেনা বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং ঠিক এই মুহূর্তে কোথায় আছেন ভারতে সেটি বলা যাচ্ছে না, দিল্লির কাছাকাছি আছেন। স্বভাবতই আজকে সারাদিন জনগণ আনন্দ উল্লাস করেছেন, বিজয় উৎসব করেছেন এবং যেটা বললাম এই বিজয়কে তারা দ্বিতীয় স্বাধীনতার সাথে তুলনা করেছেন। অনেকে বলেছেন মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিয়েছি, নিঃশ্বাস নিতে পেরেছি। এতদিন দমবন্ধ অবস্থার মধ্যে ছিলাম। তারা স্বস্তির কথা উল্লেখ করেছেন প্রায় সবাই। এবং এই অভূতপূর্ব আনন্দ বিজয় উৎসবে ঢাকা তো বটেই, সারা দেশ জুড়ে সমস্ত সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন, তারা শহীদদেরকে স্মরণ করেছেন এবং তারা এই মুক্ত বাতাস বা এই নতুন অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর মধ্যে যে কাজটি হয়েছে, যে নতুন পরিবর্তনটি হয়েছে, সেটি হচ্ছে এই পরিবর্তনের পেছনে বা শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পেছনে যে বিষয়গুলো কাজ করেছে, সশস্ত্র বাহিনী দেশের কার্যভার গ্রহণ করেছে, নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা এই নিয়ন্ত্রণটি ঘোষণা করবার আগে প্রধান রাজনৈতিক দল, অনেক দল, সব দল না হলেও অনেক দল, সুশীল সমাজ, ছাত্র তাদেরকে নিয়ে আলোচনায় বসেছেন তাড়াহুড়ার মধ্যেই। কারণ শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশত্যাগের ব্যবস্থা করে সেনাপ্রধান, অন্যান্য সশস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ তিনি যখন ঘোষণা দেন তখন প্রায় বিকাল ৪টা বাজে। এই সময়ে অনেকটা তাড়াহুড়া করে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। তাদের হাতে বেশি সময় ছিল না। কারণ তখনও তারা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে আলোচনার দিকে
যাবার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলন এবং ভাষণ শেষ করেই তারা সেদিকে যাবেন। তিনি সেনাপ্রধান তার ঘোষণায় বলেছেন সবাইকে আ শান্ত থাকবার জন্য, ধৈর্য ধরবার জন্য, একটা সুন্দর দেশ বিনির্মাণের জন্য এবং আগামী দিনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আ যে দেশটা পরিচালিত হবে আ আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকের সাথে আলোচনা করেই যে তৈরি গঠন করা হবে সেই অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। সবাইকে ধৈর্য ধরতে বলেছেন, কিছুটা সময় দিতে বলেছেন এই পরিস্থিতি তৈরি হবার জন্য এবং দ্বন্দ্ব সংঘাত, হানাহানি, মৃত্যু, ধ্বংস এই সমস্ত কিছু পরিহার করতে বলেছেন বারবার। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির আ বাংলাদেশের বঙ্গভবনে রাষ্ট্রপতি একটি সভা করেছেন। সেখানে সশস্ত্র বাহিনীর আ আ প্রতিনিধিরা ছিলেন, প্রধানেরা ছিলেন এবং আ যে রাজনৈতিক দলগুলোর প্রধানরা ছিলেন, প্রতিনিধিরা ছিলেন, কিছু ছাত্র প্রতিনিধি ছিলেন, সব সমন্বয়ক ছিলেন না। এই অবস্থায় তারা কিছু বিষয়ে একমত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, সেটি নির্দলীয় হবে। এই বিষয়ে তারা একমত হয়েছেন। দ্রুততম সময়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। এই বিষয়ে তারা একমত হয়েছেন। আ এবং তারা এই বিষয়েও একমত হয়েছেন যে আ আমরা জানি যে প্রধান বিরোধী দল বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সাজাপ্রাপ্ত হয়ে বন্দী অবস্থায় ছিলেন। তার বন্দী অবস্থা থেকে তার মুক্তির ব্যাপারে সবাই একমত প্রকাশ করেছেন। এছাড়া আরো একটি সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতির সভায়, সেটি হচ্ছে ১লা জুলাই থেকে ঘটনাবলীতে যে সমস্ত বন্দীরা বিনা বিচারে আ বন্দী হয়েছেন তাদেরকে মুক্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনাবলীর যে প্রবাহ তাই। এই সভাটির পাশাপাশি আমরা দেখেছি যে সন্ধ্যাবেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ সমন্বয়ক তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ আজকের ৬ তারিখের মধ্যে তারা বরঞ্চ একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, শুধু রূপরেখা নয় তারা নামও দেবেন এবং তারা চান যে তাদের এই আ আ প্রণীত যে রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রূপরেখা অনুযায়ী সরকার গঠিত হবে এবং তারা এটাও বলেছেন দায়িত্বহীন ভাষায় যে তাদের দেওয়া বা তাদের নির্দেশিত সরকার ছাড়া অন্য কারো সরকারের নির্দেশ তারা মানবেন না। এই জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা তারা পরিষ্কার করেছেন যে যদিও তারা বলেছেন যে এক দফা তাদের দাবি এবং সেই এক দফা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। তারা ব্যাখ্যা করে বলেছেন আসলে এক দফার মধ্যে দুটো ভাগ আছে। শুধু ফ্যাসিস্ট সরকারের ব্যক্তির পদত্যাগ নয়, সেই সাথে ফ্যাসিস্ট ব্যবস্থারও একটা সংস্কারের কথা তারা বলেছেন। তারা বলেছেন যে ব্যক্তির পদত্যাগ হয়তো হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্যবস্থার সংস্কার না হবে, ফ্যাসিস্ট ব্যবস্থার সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না এবং তারা সবাইকে মাঠে থাকতে বলেছেন। এই যে আনন্দ উল্লাস বিজয় উৎসব, এই যে অভূতপূর্ব একটা স্বৈরাচারের পতন, অভূতপূর্ব একটা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু এর পাশাপাশি আরেকটা চিত্র দেখেছি যে ব্যাপক হারে সারা দেশে আ ভাঙচুর, আগুন দেওয়া, আ ধ্বংসযজ্ঞ চালিয়েছেন উৎসাহী জনতা কিংবা উৎসাহী জনতার সাথে যারা দুর্বৃত্ত আছেন তারা। এই যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞ গণভবনে হয়েছে। ধ্বংসযজ্ঞের হাত থেকে মুক্তি পায়নি আমাদের জাতীয় সংসদ। আ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম এবং সারা দেশে আওয়ামী লীগের নেতা, কর্মী, তাদের সমর্থক যারা ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়ি, সবকিছু থানা, এই সমস্ত জায়গায় আগুন লাগানো হয়েছে এবং চরমভাবে ধ্বংস করা হয়েছে। এমনকি আমরা এই কথাও শুনতে পেয়েছি, আমার হাতে এই মুহূর্তে সঠিক সংখ্যাটি নেই। দেশে বিভিন্ন জায়গায় যারা ধর্মীয় সংখ্যালঘু আছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদের উপাসনালয়েও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সেখানে ব্যাপক হারে ভাঙচুর করা হয়েছে, যেটি সারা দেশের সমস্ত শান্তিকামী মানুষের মধ্যে প্রচন্ড উদ্বেগের সৃষ্টি করেছে। এবং আমরা দেখছি বারবার বিভিন্ন পক্ষ থেকে এই সংখ্যালঘুদের উপর যেন কোনো আক্রমণ না করা হয় এবং এই সংখ্যালঘুদের যে আমাদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব, সেই আহ্বান করা হয়েছে আন্দোলনকারী ছাত্র নেতাদের পক্ষ থেকে,
সুশীল সমাজের পক্ষ থেকে এবং অন্যান্য যে পক্ষগুলো আছে, রাজনৈতিক পক্ষগুলো, তাদের পক্ষ থেকেও এই আহ্বান দেওয়া হয়েছে। সারা বিশ্ব জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ একেবারে খুবই গুরুত্ব দিয়ে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। তারা এই সংবাদটিকে বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়ন, এই দুটো শব্দকে তারা ব্যবহার করেছেন এবং এই খবরের পাশাপাশি তারা তার প্রাসাদ লুণ্ঠনের কথা বলেছেন। বলেছেন প্যালেস ভ্যান্ডালাইজড, যেটা তারা গণভবনকে নির্দেশ করেছেন এবং এই লুটতরাজের খবর এসেছে এবং এই সাথে পূর্বাপর বিশ্লেষণও এসেছে, যেটা আমরা পরবর্তীতে উল্লেখ করব। এই ছিল ৫ই অগাস্ট এবং আমি বলব ঐতিহাসিক ৫ই অগাস্টের ঘটনাবলী। আমি যখন আজকে এই কথাগুলো রেকর্ড করছি, তার ঘন্টা ২-৩ আগে পর্যন্ত অর্থাৎ ৫ই অগাস্টের দিনগত রাত্রিতে আমরা বেশ কিছু খবর পেয়েছি যে ঢাকা শহরের কিছু কিছু জায়গায় গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং পুরোটা সমর্থিত না হলেও কিছুটা সমর্থিত অসমর্থিত খবরের ভিত্তিতে শোনা গেছে যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে কোনো কোনো জায়গায় ভুল বোঝাবুঝি হয়েছে এবং কিছু অজানা বা এখনো চিহ্নিত হয়নি এমন জায়গা থেকে গোলাগুলির আভাস পাওয়া গেছে। আমরা অপেক্ষা করব সুনিশ্চিত সংবাদটি পাওয়ার জন্য, পেলে আমরা আপনাদেরকে জানাবো। আজকের এই যে সংবাদ, এই যে একটা ঐতিহাসিক পরিবর্তন, যে আন্দোলনটা গত ৩ সপ্তাহ ধরে, ৩ সপ্তাহের বেশি সময় ধরে, ১ মাস ধরে সমস্ত মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আগ্রহী নিয়ে তাকিয়েছিল, আজকের এই খবরগুলো থেকে আমরা কি জানি? একটা তো নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এই ধরনের গণ অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের পরে আমরা ৯০ এর এই ধরনের গণ অভ্যুত্থান দেখেছিলাম, কিন্তু তার চাইতেও অনেক বহু মাত্রায় এবং বহু গুণে এবং প্রায় অসম্ভব একটা কাজ জনগণ, ছাত্র জনতা, ছাত্রদের নেতৃত্বে এই কাজটা সম্পন্ন করেছে। স্বভাবতই প্রথম যে অনুভূতিটা সবার মধ্যে, সেটা হচ্ছে আনন্দের, সেটা মুক্তির, সেটা এই সাথে ক্ষোভের এবং বাঁধ ভাঙা প্রতিক্রিয়া এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা সফল হয়েছি এই জন্য এই মাত্রার উচ্ছ্বাস তা মোটেও কেউ মনে করবেন না। আমরা সবাই জানি এবং এই কথাটি বারবার এসেছে যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে যে কি পরিমাণ জমা হয়েছিল, তা একদিকে মানুষের আনন্দ উচ্ছ্বাস এবং ব্যাপক হারে জনগণের অংশগ্রহণ থেকে যেমন আমরা বুঝতে পারছি, তেমনি ভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে যে ধ্বংসযজ্ঞ, তাদের যে নানামুখী তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেখান থেকেও ক্ষোভের এই প্রবলতা বা ক্ষোভের গভীরতাটা আমরা বুঝতে পারি। এই ক্ষোভের কারণগুলো খুব সহজে বোঝা যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ থেকে। সেই যে আমাদের দ্বিতীয় বিশ্লেষণ, প্রায় প্রত্যেকটা বিশ্লেষণে আমরা লক্ষ্য করেছি যে শেখ হাসিনার এই পদত্যাগ এবং পলায়নকে একটা কন্ট্রাস্টিং ভিউ হিসেবে বলা হচ্ছে। তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার সাম্প্রতিক সময়ে বিগত ১৫-২০ বছরে তার রাজনৈতিক যে ইমেজ দাঁড়িয়েছে, সেই ইমেজটাকে একটি কন্ট্রাস্টিং ইমেজ বলা হচ্ছে। অর্থাৎ এটার দুটো দিক আছে, একটা সাদা দিক, একটা কালো দিক। নির্বিচারে প্রায় সকল গণমাধ্যম স্বীকার করেছেন বা সকল গণমাধ্যম প্রথমেই বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে বা তার আমলে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ একটা অর্থনৈতিক শক্তি হিসাবে দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ দারিদ্র্যের নিরিখে অনেকখানি উন্নতি করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে এবং ভৌত অবকাঠামোর উন্নয়নের দিক থেকে বাংলাদেশ একটা মর্যাদাপূর্ণ জায়গায় বা অর্থনৈতিক উন্নয়নে একটা মর্যাদাপূর্ণ জায়গায় গিয়েছে। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রত্যেককেই একই সুরে, একই ধারায় কথা বলতে দেখেছি এবং সম্ভবত বাংলাদেশের মানুষও এটা স্বীকার করে। কিন্তু সেই সাথে যে কালো দিকটি, তারপরও কেন তাকে এই রকম করুণ পরিণতি বরণ করে নিতে হলো, তারও একটি করুণ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছেন। তারা বলছেন যে এই ধরনের যখন সাফল্য একদিকে, তখন এই সাফল্যের বিপরীতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ক্রমশই একটি স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছেন। তিনি কারো কথা শুনছেন না। তিনি বিরোধী দলকে অত্যন্ত কঠোর হাতে দমন করেছেন। তিনি বিরোধী দলের কণ্ঠ রোধ করেছেন এবং শুধু তাই নয়, সাম্প্রতিক কালে এবং সাম্প্রতিক বছরগুলোতে
যে অর্থনৈতিক সাফল্য এই জাতি অর্জন করেছিল, সেই অর্থনৈতিক সাফল্যের দিক থেকেও তার একটা ক্ষয়িষ্ণু অবস্থা দেখা গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা কোভিড এর পরে, ইউক্রেন যুদ্ধের পরে একেবারেই ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। রিজার্ভ কমে এসেছে। দেশব্যাপী দুর্নীতি ছেয়ে গেছে এবং আ তার তার ছাত্র সংগঠন এবং তার যে অন্যান্য মেকানিজম এর মাধ্যমে তিনি আ ব্যাপক হারে আ কোন ধরনের ভিন্ন মতকে দমন করেছেন শক্ত হাতে এবং বিনা বিচারে অনেককে আটক করেছেন। আ হত্যা, গুম খুনের কথা এসেছে বারবার। গুম-খুন করা হয়েছে। এই সমস্ত মিলিয়ে তার সাদা দিকের বিপরীতে, তার শাসনের সাদা দিকের বিপরীতে একটি কালো দিকের আ ব্যাপক আলোচনাও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে একসময় তিনি গণতন্ত্রের আন্দোলন করেছেন। একসময় তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। আবার একই সাথে তার এই সাম্প্রতিক পর্বে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, গণতন্ত্রকে সীমিত করেছেন। তার সময়ে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজেই এই আ আমার ধারণা যারা ইতিহাস নিয়ে আলোচনা করবেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করবেন, যারা রাজনীতি করবেন, তারা শেখ হাসিনার তার রাজনৈতিক জীবনে, রাজনৈতিক কর্মকাণ্ডের এই যে বৈপরীত্যে ভরা একটা দিক, সেই দিকটাকে আ আ ওত গবেষণার বিষয় হিসাবে হলেও আ আমাদের শিখার এবং গবেষণার অনেক কিছু থাকবে। এবং আমরা আজকে শেষ দিকে এসে প্রথম আলোতেও দেখলাম যে তার আ পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের শেষ যে ৪ ঘন্টা, সেই ৪ ঘন্টায় একেবারে কাছে থেকে যারা তাকে দেখেছেন, তিনি আমরা অবাক হয়েছি সেই খবরটা পড়ে যে তিনি শেষ পর্যন্ত একা তিনি শক্ত হাতে আন্দোলন দমন করবার পক্ষে মত দিয়েছেন। বাহিনী প্রধানদেরকে চাপ সৃষ্টি করেছেন। তারা যেন আরো কঠোর হাতে নির্মমভাবে এই কারফিউ এবং অন্যান্য দমন নীতি প্রয়োগ করেন। ভালো কথা যে তারা সেই দমন নীতিটা প্রয়োগ করতে রাজি হননি এবং শেষ পর্যন্ত তাকে পরিবারের সাহায্যে শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে ফোন করিয়ে তাকে রাজি করাতে হয়েছে যেন তিনি পদত্যাগে রাজি হন। এবং আমরা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দেওয়া সাক্ষাৎকার এনডিটিভিকে সেটাতেও শুনেছি যে তিনিও বলেছেন যে তার মা দেশ ছাড়তে চাননি। পরিবারের চাপে তার ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের চাপে তিনি দেশ ছেড়েছেন। কাজেই এই যে একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা, বঙ্গবন্ধুর কন্যা, স্বাধীনতা যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নেতা, বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে আ ম্যাচিউরড হওয়া একজন রাজনৈতিক নেতা যখন আবার একই সাথে তার নিজের দেশ, যেই দেশকে নিয়ে তিনি বারবার গর্ব করতেন, ভালোবাসেন বলেন, সেই দেশের তিনি আ আ ভালো-মন্দ দেখার মালিক বা অভিভাবক মনে করেন, তিনি আবার একই সাথে স্বৈরাচারের ভূমিকায় আবির্ভূত হন। এইটা আ আমাদের সবার কাছে একটা চিন্তা বিশ্লেষণের বিষয় এবং যারা পরবর্তীতে এই দেশের দায়িত্বে আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারাও নিশ্চয়ই এই বিষয়গুলোকে ব্যবস্থা ভেবে দেখবেন। তৃতীয় যেই বিষয়টা নিয়ে সবাই এখন উন্মুখ হয়ে তাকিয়ে আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি হবে? এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কি হবে, কারা আসবেন আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আমরা জানতে পারবো। সরকারের চরিত্রটা নির্দলীয় হবে এটা মোটামুটিভাবে বোঝা যায়। এবং সরকারের মূল কাজ যে হবে একটা আ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেওয়া, সেটিও মোটামুটি স্পষ্ট। যেটা এখনো স্পষ্ট হয়নি সেটা হচ্ছে সরকারের মেয়াদ কতখানি হবে অন্তর্বর্তীকালীন। এটা কারো মুখে শোনা গেছে কিন্তু সুনির্দিষ্ট আমরা এখনো মেয়াদটা শুনতে পাইনি। এটা শুনতে পেয়েছি যে দ্রুততম সময়ে ব্যবস্থা করবে। আমি আমার নিজের পর্যবেক্ষণ থেকে লক্ষ্য করেছি যে সেনাপ্রধান এবং রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যে ১ম এ যে সভাটা করে তারা রাষ্ট্রপতির কাছে গেলেন এবং পরবর্তীতে ছাত্র সমন্বয়করা যে সভা করলেন, আমি দুটোর বক্তব্যের যে সারবস্তু বা বক্তব্যের যে টোন এর মধ্যে আমি একটুখানি পার্থক্য দেখতে পাচ্ছি। এমনকি রাষ্ট্রপতির সভায় ৩ জন সম্ভবত সমন্বয়ে গিয়েছেন। এই সমন্বয়করা যে তাদের সাথে মূল সমন্বয়কদের সাথে সমন্বয় করে যাননি সেটি মোটামুটি পরিষ্কার হয়েছে। সেই সমন্বয়টা নিশ্চয়ই তারা এখন করবেন। কিন্তু ছাত্ররা খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে ছাত্র সমন্বয়করা স্পষ্ট ভাষায় বলেছেন যে সরকার তাদের কথা মতো হবে না, তাদের কাছে জবাবদিহি করবে না, সেই সরকার তারা মেনে নেবেন না।
তাদেরকে আরো ব্যাখ্যা করতে হবে সেই পদ্ধতিগতভাবে এই ঘটনাটা তারা কিভাবে ঘটাতে চান। কিন্তু আমি যেটা আগে বললাম যে তারা স্বৈরাচারী বা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার একটা অবসান না করা পর্যন্ত তারা তাদের দাবি আদায় হয়েছে বলে এটা তারা মনে করেন না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কারণ এইটা গুরুত্বপূর্ণ। কি করে ছাত্ররা মাঠে থাকা আন্দোলনে নেতৃত্ব দেওয়া, যারা নেতৃত্ব দিয়ে এই পরিবর্তনটা এনে দিয়েছেন যেটা রাজনৈতিক শক্তি পারে নাই, আ তাদের এই আকাঙ্ক্ষাকে এখন কি করে একদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, অন্যদিকে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এনে একটা অবস্থা সৃষ্টি করা যেখানে নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন হতে পারে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা আ পরিবর্তন আসতে পারে। এই দুটো চিন্তাকে কি করে মেলানো যাবে সেইটি আমাদের এই আশু দিনগুলির মধ্যে অত্যন্ত আ আগ্রহ নিয়ে আমরা লক্ষ্য করব। চতুর্থ যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে সেইটি হচ্ছে ভারতের প্রতিক্রিয়া। আপনারা যদি লক্ষ্য করে থাকেন গত এই আন্দোলন যখন উত্তপ্ত হয়ে উঠেছে তখন থেকে ভারতের প্রতিক্রিয়া খুব সতর্ক ছিল। এমনকি প্রতিক্রিয়া ছিলই না। তারা খুব সতর্কতার সাথে বলেছে যে ভারতের সরকার কেন্দ্রীয় সরকার বলেছেন যে এটি আ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাদের এই অতি সতর্ক অবস্থান কোনো বার্তা দেয় কিনা আ সেটা ভেবে দেখার মতো বিষয়। এমনকি আ আ পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার একটা বক্তব্যকে কেন্দ্র করে আ ব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা বিভাজনও তৈরি হয়েছে এবং কেন্দ্র সরকারকে খোলাসা করতে হয়েছে যে বাংলাদেশের বিষয়ে বা পররাষ্ট্র বিষয়ে কোনো মন্তব্য করতে হলে সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এইখানে আমরা দেখছি যে শেখ হাসিনার ভারত যাওয়ার মধ্য দিয়ে এইটি পরিষ্কার এবং এটা গোপন কোনো খবর নয় যে শেখ হাসিনার সাথে ভারত সরকারের, বিশেষ করে মোদী সরকারের খুব ঘনিষ্ঠতা আছে। তারা তাকে একটি প্রতিবেশী শুধু নয়, তারা একজন অংশীদার মনে করে এবং নানানভাবে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের সাথে আ শেখ হাসিনার সাথে মোদী সরকারের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এইটার পাশাপাশি আমরা যতটুকু পত্র-পত্রিকা, সাক্ষাৎকার, বক্তব্য ভারতের দিক থেকে দেখেছি সেখানে একটা টোন পাওয়া যাচ্ছে যে তারা সেই ন্যারেটিভ টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন যে শেখ হাসিনার এই ধরনের পতনের পর অর্থাৎ আওয়ামী লীগের সরকার ছেড়ে দেওয়ার পরে আ যেই সরকার আসবে বলে তারা ভাবছেন বা আশঙ্কা করছেন অর্থাৎ বিএনপি জামাতের গোষ্ঠী, তাদের সাথে তাদের যে পূর্ববর্তী অভিজ্ঞতা সেটার আলোকে তারা আ বেশ আ শঙ্কায় আছেন। কারণ আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, স্থিতিশীলতা, অস্থিতিশীলতা, অতীত, ইতিহাস, ভারতের সাথে সম্পর্ক সব মিলিয়ে ভারত বিরোধী যে মনোভাব আ সেটা ভারতের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক গোষ্ঠী বিশ্লেষক শাসক দল অত্যন্ত ভালোভাবে বোঝেন এবং নানানভাবে পাকিস্তানের তার সম্পর্ক, চায়নার সাথে, চীনের সাথে তার সম্পর্ক, তার এইদিকে যে আ সেভেন সিস্টার্স রাষ্ট্রের যে রাজ্যগুলোর যে আ যে আ একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সেটার প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক আ শক্তির চরিত্র কি? এবং বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে তার ভারত সরকারের সম্পর্ক কি? সেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তারা একটা স্থিতিশীল বন্ধুভাবাপন্ন সরকার দেখতে চাইবে। ভারতের দিক থেকে এটা ঠিক। কাজেই ভারত খুব সতর্কভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছেন। শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন এটা এখনো বলা যাচ্ছে না। আ শোনা যাচ্ছে তিনি যুক্তরাজ্যে যাবেন কিছুদিন পরে। আ তার ছেলে সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি তিনি কোথায় যাবেন। বলছেন তারা ভেবে দেখবেন তিনি কোথায় যাবেন। আ ভারতে শেখ হাসিনাকে আ অভ্যর্থনা জানিয়েছেন তাদের জাতীয় আ নিরাপত্তা উপদেষ্টা এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদি সভা করেছেন পরিস্থিতি বিশ্লেষণ করতে সীমান্তে সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং আ ভারতীয় বিশ্লেষকদের কাছ থেকে যেটুকু বোঝা গেল যে তারা লক্ষ্য রাখছেন যে বাংলাদেশে এই মুহূর্তে আসলে শাসনভার কার হাতে থাকবে। সেটা অন্তর্বর্তীকালীন হলেও ক্ষমতাটা কি সেনাবাহিনীর কাছে থাকবে? নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে? এই বিষয়গুলো যখন একটুখানি স্পষ্ট হবে, আ আমি নিশ্চিত যে ভারতীয় পক্ষ থেকে একটা বার্তা পৌঁছানো হবে যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি
যেই জায়গাগুলোতে ভারতের স্পর্শকাতরতা আছে সেই বিষয়ে যাতে লক্ষ্য রাখা হয়, এই জাতীয় একটা বার্তা ভারত সরকারের পক্ষ থেকে আসবে বলে ধারণা করা যায় এবং এটাই স্বাভাবিক। শেষ যে বিষয়টা নিয়ে কথা বলব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। আসলে আমাদের যে স্বাধীনতাই যদি বলি, এটা দ্বিতীয় স্বাধীনতাই যদি বলি, তার যে অর্জন তা অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হয় এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়। খুব স্পষ্ট করে বলা যায় যে এখন যারা সংখ্যালঘু আছেন তারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন। যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক দেশে আছেন তারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন। পুলিশকে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় নিরাপত্তার ঝুঁকিতে আছেন। পুলিশ বাহিনীর থানা আক্রমণ হচ্ছে। পুলিশ বাহিনীরা একটা রক্ষণাত্মক জায়গায় চলে যাচ্ছেন। তারা আতঙ্কিত হচ্ছেন এবং সাম্প্রতিক ঘটনাবলিতে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পুলিশের যে ভূমিকা ছিল সব মিলিয়ে তাদের মোরালের জায়গা থেকে এবং তাদের শক্তির জায়গা থেকে এই বাহিনীটি খুব স্পর্শকাতর এবং ভঙ্গুর অবস্থায় আছে। কাজেই আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। পুলিশ বাহিনী আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। কিন্তু এই সাথে এই বাহিনী যদি তাদের আত্মবিশ্বাস ফিরে না পায় বা তাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত না হয় তাহলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না। আমার মনে হয় সবারই এখন আকাঙ্ক্ষা হচ্ছে সেনাবাহিনী তার পূর্ণ শক্তিতে মাঠে নেমে অন্তত পরিস্থিতিটাকে সামাল দেবেন যেন আর কোন ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা এটা এই ঘটনাগুলো আর না ঘটতে পারে। এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। সর্বশেষ যে বিষয়টা নিয়ে শেষ করব। শেখ হাসিনা যে এইভাবে পদত্যাগ করে দেশত্যাগ করবেন, এই বিষয়টা অনেককেই হতভম্ব করেছে। শুধু শেখ হাসিনা যাননি, তার সাথে আগে পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতারা দেশত্যাগ করেছেন। যারা দেশে রয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের জন্য এটি মানসিক অনেক বড় আঘাত। কারণ কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা বলেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এবং প্রকাশ্য সভায় যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কখনো পালিয়ে যাবেন না। তারই পালিয়ে যাওয়া এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, প্রায় ৭৫ বছর ধরে ৭৬ বছর ধরে রাজনীতি করা একটা দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া একটা দল, যে এরকম রাজনৈতিক একটা সংকটে পড়ল, এটি সত্যি সবার জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনীতির ইতিহাসে এই ঘটনাটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা আগামী দিনগুলোতে প্রতি ঘন্টায় পরিস্থিতি ডেভেলপ করবে। একটা অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমাদের দেশটা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে। সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।